তো মৌমাছি পালন এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে, সনাতন যে পদ্ধতি, এই পদ্ধতিতে গাছের ডালে, বনে জঙ্গলে, শস্য ক্ষেত্রে যে মৌমাছির চাক থাকে, সেই চাক থেকে মধু আহরণ করা, অ্যাকচুয়ালি চাষ করা নয়, মধুটাকে আহরণ করা। এইরকম ভাবে মধু যদি আহরণ করি আমরা, তাহলে দেখা যায় যে মশাল জ্বালায়, আগুন জ্বালায় এই মৌমাছিদেরকে সরাই এই চাক থেকে আমরা মধু সংগ্রহ করি। এটা প্রাচীন পদ্ধতি, অবৈজ্ঞানিক পদ্ধতি, অস্বাস্থ্যকর পদ্ধতি সবই আমরা বলতে পারি। এই পদ্ধতিতে যদি আমরা মধু নিষ্কাশন করি, তাহলে মৌমাছির দেহের যে বিভিন্ন অঙ্গ বা দেহের যে লার্ভার অংশ, এগুলো শরীর থেকে বেরিয়ে এসে মধুর সাথে জমা হয়ে যায়। মল টল এগুলো, রস এগুলো মধুর সাথে জমা হয়, মধুকে দূষিত করে। এই পদ্ধতিতে যেমন মধু দূষিত হচ্ছে, তেমনই মৌমাছিও মারা যাচ্ছে, চাকের সংখ্যা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তারপরে ভবিষ্যৎ এটা ভালো হচ্ছে না। সেই জন্য এই পদ্ধতিকে বলা হচ্ছে নির্মম পদ্ধতি, নিষ্ঠুর পদ্ধতি। এতে মৌমাছি মারা যায়, তাই এই পদ্ধতি বর্জন করতে বলা হয়েছে। তাহলে আমরা আধুনিক যে পদ্ধতি, সেই আধুনিক পদ্ধতি থেকে এখন আমরা যাচ্ছি। নতুন করে আমাদের যে পদ্ধতির কথা বলি সেটা হচ্ছে আধুনিক ল্যাংস্ট্রাথ পদ্ধতি। আমরা জানি যে বিজ্ঞানী লরেঞ্জা ল্যাংস্ট্রাথ 1851 সালে মৌমাছি পালনের উপরে কিছু চিন্তা ভাবনা করেন এবং মধু সংগ্রহের জন্য এই পদ্ধতিগুলো আবিষ্কার করেন। হাস্কা মধু নিষ্কাশনেরও পদ্ধতি, মধুর নিষ্কাশনের যে পদ্ধতি, সেটাও আবিষ্কার করেন 1865 সালে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই পদ্ধতিতে মৌ চাষ চলছে। মৌমাছি পালনের জন্য যে বাক্স তৈরি হয়েছে, সেই বাক্সগুলো সম্পর্কে আমরা একটু জানবো, যে এই আধুনিক পদ্ধতিতে মৌমাছি পালন বাক্স তৈরি করা। আমরা আমার ছাত্রছাত্রী বিন্দুকে সবাইকে আনমিউট করতে বলছি, আমরা মিউট করতে বলছি, যাতে করে আমার কোনো শব্দ না আসে। আমরা শব্দ পেয়ে যাচ্ছি অলরেডি। তা আমরা এই যে মৌ বক্সের মধ্যে আমরা দেখতে পাই কি কি অংশ আছে। স্ট্যান্ড, নিচের দিকে যে অংশটা, এখানে আমাদের পাদানির সাথে দেখানো হচ্ছে না, কিন্তু 4টা পাদানি থাকে, যাতে করে মৌমাছিকে কোনো পিঁপড়ে বা অন্যান্য প্রাণী ওইটা দিয়ে ছোট ছোট প্রাণীগুলো উঠে না যেতে পারে, সেই জন্য একটা স্ট্যান্ড থাকে। এরপরে ব্যাসাল প্লেট থাকে, এই যে ব্যাসাল প্লেট। তারপরে আছে নিচের পাটাতন, এই যে হচ্ছে নিচের পাটাতন, আমরা দেখতে পাচ্ছি চিত্রে। এই পাটাতনের উপরের যে অংশ, সেটাই হচ্ছে মৌমাছির পালন বাক্স। এই বাক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেম গুলো কিভাবে থাকে, দৈর্ঘ্যে কতটুকু, প্রস্থ কেমন, এবং এটা মোটামুটি বলা হয় যে 23 থেকে 24 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য। এবং এই যে প্লেট গুলো, এই যে 8-9টা প্লেট পরপর সাজানো থাকে, প্লেট গুলোর মধ্যেই মৌমাছি তার মোম দিয়ে বাসযোগ্য করে, ওই যে ষড়ভুজাকার মোম দিয়ে যে এইগুলো তৈরি করে, বক্স গুলো তৈরি করে, যার মধ্যে এরা সন্তানগুলোকে বা লার্ভা গুলোকে লালন পালন করে। হ্যাঁ, কাজেই এরকম 7-8টা আমরা দেখতে পাই, পরপর সাজানো থাকে। তাহলে দৈর্ঘ্য থাকে 24 সেন্টিমিটার, উচ্চতা থাকে 16 সেন্টিমিটার, আর গ্যাপ থাকে হাফ সেন্টিমিটার মতো গ্যাপ থাকে, যাতে করে এর মধ্য দিয়ে, এটা যখন চাক তৈরি হয়ে যায়, এই মধ্য দিয়ে মৌমাছিগুলো সুন্দরভাবে একটা থেকে আরেকটায় যেতে পারে। তো এখানে সাধারণত শ্রমিক মৌমাছি, রানী মৌমাছি এবং পুরুষ মৌমাছি সবাই থাকে। পুরুষ মৌমাছিগুলো আমরা পড়েছিলাম আগে, যে একদিকে একটু নিচের দিকে থাকে, আর পাশেই, আর এক পাশেই রানী মৌমাছি থাকে, আর উপরের যে প্রকোষ্ঠগুলো তৈরি হয় সেগুলো সাধারণত শ্রমিক মৌমাছিগুলো থাকে। এই চেম্বার থেকে উপরের চেম্বারকে পৃথক করেছে আর একটা, আমরা এই আচ্ছাদন দেখতে পাচ্ছি। এই আচ্ছাদন দিয়ে নিচের চেম্বার থেকে রানী যেন উপরের চেম্বারে আসতে না পারে। শুধু কারা যাবে? শ্রমিক মৌমাছি যারা যাবে, এরা মধু চেম্বারে মধু সংগ্রহ করবে। হ্যাঁ, এই শ্রমিক মৌমাছিগুলো এমন একটা তারের ব্যবস্থা করে দেওয়া হয় যে শ্রমিক মৌমাছি উপরে যেতে পারবে, বাইরে বেরোতে পারবে, কিন্তু রানী পারবে না। রানী কেন বেরোতে পারবে না? কারণ রানী যদি বেরিয়ে যায়, তাকে অনুসরণ করে অন্যান্য মৌমাছিগুলো চলে যাবে। রানী যদি অন্য জায়গায় চাক বাঁধতে চায়, তাহলে অন্য জায়গায় চাক বাঁধতে পারবে। আর রানীকে যদি আমরা এখানে আটকায় রাখতে পারি, তাহলে কোনো মৌমাছি যাবে না। ফেরোমনের কারণে আমরা জানি যে রানীর গায়ের একটা গন্ধ আছে, যেটাকে ফেরোমন বলা হয়। ফেরোমন মিশ্রিত করলে অন্যান্য মৌমাছিগুলো এইখানে এখানে থেকে যায়, চাক বেঁধে থেকে যায়, জড় বেঁধে থেকে যায় আর কি। এরপরে আসছে মধু প্রকোষ্ঠ। মধু প্রকোষ্ঠ গুলো অনুরূপী, ছোট, কিন্তু একটু এইটা যে এই প্রকোষ্ঠ গুলো দেখো ছোট। মধু প্রকোষ্ঠ গুলোতে
উচ্চতার ক্ষেত্রে ওইরকম ভাবেই বার সাজানো থাকে, উচ্চতার ক্ষেত্রে একটু কম হয়, এটা 7 সেন্টিমিটার মতো উচ্চতা হয়ে থাকে। আর এখানে আমরা দেখেছিলাম 16 সেন্টিমিটার মতো উচ্চতা। আমরা এরপরে উপরের ঢাকনার কথা দেখতে পাচ্ছি যে উপরে একটা ঢাকনা আছে, এই ঢাকনা দিয়ে আসতে পারে, আলো বাতাস সবকিছু আসতে পারে, কিন্তু উপরে আরেকটা যে ঢাকনা আছে এটাকে বন্ধ করে দেওয়া থাকে, বাইরে থেকে যেন রোদ বৃষ্টি এগুলো না আসতে পারে, এবং অনেক সময় টিন দিয়েও এটা ঢেকে দেওয়া হয় যাতে রোদ বৃষ্টি কোনো কিছু না আসতে পারে। আর এইটা দিয়ে আলো বাতাস সবকিছু যেন ভিতরে ঢুকতে পারে। এই হচ্ছে একটা সাধারণ ধারণা, এটাই হচ্ছে আধুনিক চাষ পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা যদি মৌমাছি চাষ করি, তারপরে মধুগুলোকে আমাদের নিষ্কাশন করতে হবে, জমা করতে হবে, তারই সব ব্যবস্থা। ধরো নাও আমরা মৌমাছি ধরতে যাচ্ছি, তাহলে দংশন বিরোধী মৌমাছি ধরার উপকরণ, এই উপকরণগুলো কি কি? সাধারণত এরকম একটা ঘোমটা পরা হয়ে থাকে, বলা হয়, হ্যাঁ, যে পুরো আমরা যে এখনকার পিপি দেখছি না করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, সেই রকম টাইপের পুরো আচ্ছাদন থাকে। এদের হাতের গ্লোভস থাকে, মুখে এরকম একটা ঢাকনা থাকে, যেটা পুরো আচ্ছাদন করে রাখে, শরীরকে ঢেকে রাখতে পারে যাতে মৌমাছি কোনোভাবে কামড়াতে না পারে। আর এই ছাড়া থাকে হাতের দস্তানা যেমন থাকে, আর এইটা হচ্ছে মধু নিষ্কাশন যন্ত্র। এই মধু নিষ্কাশনে ওই যে ফ্রেমগুলোর কথা আমি বললাম না, দেখালাম একটু আগে, সেই ফ্রেম যদি আমি এখানে নিয়ে এসে এটা দিয়ে ঘোরাই, তাহলে সেন্ট্রিফিউজ মেশিনের মতো এখান থেকে মধুগুলো বেরিয়ে আসে, নিচে একটা জায়গা করে দেওয়া হয় বেরোনোর, এবং ওই জায়গা দিয়ে পরবর্তী পাত্রে আমরা এগুলো সংগ্রহ করতে পারি। তাহলে আবার যদি ওই ফ্রেমের সাথে সাথে কিছু মৌমাছি চলে আসে, কর্মী মৌমাছি, তাহলে আমরা এই ব্রাশ গুলো রাখি। আর এটা যদি সাধারণ পদ্ধতি হয় যে বাহির থেকে আমরা মধু সংগ্রহ করছি, আমরা জানি যে আমরা চাষ যেমন করি তেমনি আমরা সুন্দরবন এলাকা বা এরকম জঙ্গল এলাকা থেকে প্রচুর মধু আমরা পেয়ে থাকি, কারণ ওইখানে যে মধুগুলো আমরা পাই সেটা অ্যাপিস ডরসাটা প্রজাতির মৌমাছি থাকে সাধারণত, যেটা বনে জঙ্গলে থাকে। আর আমরা যেটা চাষ করি সেটা থাকে কি কি? তাহলে আমরা আগে পড়েছি অ্যাপিস মিলিফেরা আর অ্যাপিস সিরানা, অ্যাপিস ইন্ডিকা, এই ধরনের মৌমাছিগুলো সাধারণত আমরা চাষ করে থাকি। তবে এখন ব্যাপকভাবে চাষ হচ্ছে অ্যাপিস মিলিফেরা, যেটা এটা ইউরোপিয়ান মৌমাছি নামে খ্যাত। তো ধূম্রদায়ী আমার কখন প্রয়োজন হয়? যখন আমরা বাহির থেকে, সাধারণত জঙ্গল থেকে বা সুন্দরবন এলাকা থেকে যখন আমরা মধু সংগ্রহ করার কথা চিন্তা করি, ওখান মৌমুর আমরা কেন করি? যদি ওই মধুর যে মোমের উপরে যদি মৌমাছিগুলো থাকে, তাহলে এই ব্রশগুলো আমরা ব্যবহার করি ওই মৌমাছিগুলোকে সরাই দেওয়ার জন্য, যাতে করে আমরা সুন্দরভাবে মৌমাছি ওই কলোনি থেকে মধু সংগ্রহ করতে পারি। দেন হচ্ছে আচ্ছাদন পোশাক। এই যে পোশাকটা আচ্ছাদন পোশাক, মৌ দস্তানা একটার সাথেই লাগানো আছে, আগে আলাদা আলাদা হতো, এই পোশাক আলাদা হতো এবং দস্তানা আলাদা হতো। মৌ দস্তানা যে আছে এখানে নাই, কিন্তু ঢাকনা একটা থাকে, ঘুমটাটা এখানে আমরা একসাথেই দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি পোশাকের সাথে এখানে দেখতে পাচ্ছি। মৌ ঘুমটা একটা আলাদা থাকে, পুরো শরীরের পোশাক একটা থাকে, হাতে দস্তানা একটা থাকে। মধু নিষ্কাশন যন্ত্র আমরা দেখলাম। তাহলে মোটামুটি আধুনিক পদ্ধতিতে যে মৌচাকের যে ব্যবস্থাপনা, মৌমাছিগুলোকে তাড়াই মধু সংগ্রহ করা হোক, এটাকে বাদ দিয়ে আমাদের চাষ করে যে মধু সংগ্রহ, এটাই আধুনিক পদ্ধতি। এরপর আসছি আমরা মৌমাছির অর্থনৈতিক গুরুত্ব। এই ক্ষেত্রে দুটো গুরুত্বের কথা আমরা বলে থাকি, একটা হচ্ছে মধুর ক্ষেত্রে আর একটা হচ্ছে মোমের ক্ষেত্রে। তো মধুর ক্ষেত্রে কিরকম, যে এটা খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। মধুটা আমরা বিভিন্ন ভাবে, যদি ধরো নাও মিষ্টি তৈরির ক্ষেত্রে, কোনো মিষ্টির ক্ষেত্রে, কোনো কেক তৈরির ক্ষেত্রে, হ্যাঁ, এগুলো আমরা খেয়ে থাকি। কখনো সরাসরিও খেয়ে থাকি, খাওয়ার রুটি পাউরুটি এগুলোর সঙ্গে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি। মধুতে আমিষ থাকে যেটা দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধনের কাজ করে। এখানে যে রিবোফ্লাভিন নিকোটিনিক অ্যাসিড রয়েছে, যে মানুষের দেহের সুস্থতা ও সজীবতা বজায় রাখতে সাহায্য করে। খনিজ লবণ আছে যা আমাদের শরীরকে সুস্থ মানে সজীব রাখে। মধু আমিষ থেকে, আমরা আগেই বলেছি যে এটা আমিষ থেকে আমরা বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ এই কাজগুলো পেয়ে থাকি, উপকারগুলো পেয়ে থাকি। মধুর মধ্যে যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আছে, এগুলো হাড়ের ক্ষয়রোধ করে এবং হাড়কে আমাদের আরো ভালো রাখে, সুস্থ রাখে। ভিটামিন, এর মধ্যে যে ভিটামিন গুলো রয়েছে, মেনলি ভিটামিন বি, আমাদের স্নায়ুকে সুস্থ সবল সতেজ রাখে। ঔষধ হিসাবে, তাহলে খাদ্য হিসাবে আমরা দেখলাম যে আমরা বিভিন্ন ভাবে মধু খাবার হিসাবে খেয়ে থাকি। আমরা জেলি হিসেবে খেয়ে থাকতে পারি, আমরা বা অন্যান্য সরাসরি খাইতে পারি, কোনো মিষ্টিতে ব্যবহার করতে পারি, সেইভাবে খেতে পারি। মানে মধুর খাদ্য আমরা বিভিন্ন ভাবে খেয়ে থাকি, এটা আমরা বুঝতে পারলাম। ঔষধ হিসাবে আয়ুর্বেদিক ওষুধের তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়, হোমিওপ্যাথিতে ব্যবহৃত হয়, এমনি আমরা খাই, সর্দি কাশি এরকম কিছু হলে আমরা এই ঔষধ হিসেবে মধু খেয়ে থাকি। শ্বাসকষ্টের জন্য কালো জিরার সঙ্গে খেয়ে থাকি।
আমরা বিভিন্ন ধরনের যদি পুড়ে যায় বা ক্ষত হয় এইখানেও আমরা মধু ব্যবহার করে থাকি, বিশেষ করে পোড়া জায়গায় মধু লাগাই রাখি। হ্যাঁ, আবার জিহ্বার যদি আলসার হয় তখনও আমরা মধু ব্যবহার করি। তাহলে ডায়াবেটিস রোগেও মধুর ব্যবহার হয়, অ্যালার্জি, গ্যাস্ট্রিক আলসার এগুলোর ক্ষেত্রেও ওষুধ হিসেবে এগুলোকে মধুকে আমরা ব্যবহার করে থাকি। হোমিওপ্যাথিকের সাথে সাথে আমরা অ্যালোপ্যাথিকেও আমাদের এটা ব্যবহার আছে। টাইফয়েড, আমাশয় এগুলোর অসুখের ক্ষেত্রেও সাধারণত ওষুধ হিসেবে এটা আমরা ব্যবহার করে থাকি। তার প্রসাধন সামগ্রী তৈরিতে আমরা জানি যে ক্রিম, লোশন এই ধরনের প্রসাধনী সামগ্রী তৈরিতে সাধারণত মধু ব্যবহার করে থাকে। এগুলো কস্টলি হয়, যাতে করে মানুষ ফর্সা হবে, স্কিনটা ভালো হবে, এইটা চিন্তা করে এই ধরনের প্রসাধনী সামগ্রীতে ব্যবহার করা হচ্ছে এবং মানুষ এটা ব্যবহারও করছে, সবাই এটা ব্যবহার করছি আমরা। তো প্রসাধন সামগ্রীতে যথেষ্ট ভূমিকা রয়েছে মধুর। তবে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন পূজা পার্বণ, সাধারণত যে নবান্ন অনুষ্ঠান, হ্যাঁ, এই অনুষ্ঠানে তারপরে নববধূর মুখে যেমন মধু দেওয়া এটাও আছে, আবার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মধু দেওয়া এটাও আছে। কাজে মধুর ব্যবহারটা আমরা মিষ্টি ভাষী হবে, সংসার জীবন আরো সুখের হবে এরকম চিন্তা করে বিভিন্ন ভাবে আমরা এই মধুর ব্যবহার করে থাকি। তাহলে মোমের ব্যবহার, মধুর সঙ্গে সঙ্গে মোম আমরা যখন কেটে ফেলি, আমরা জানি যখন সুন্দরবন থেকে যখন মধু সংগ্রহ করি তখন আমরা মোম সহ সংগ্রহ করি, কিন্তু আমরা যখন চাক ব্যবহার করি নিজেদের চাষের ক্ষেত্রে তখন সাধারণত মোমটা আমরা কাটতে চাই না। এই কারণে কাটতে চাই না, মৌমাছিকে এই মোম তৈরি করতে অনেক মধু খেতে হয়, তাহলে হয় কি মধুর প্রোডাকশনটা কমে যায়। সেই জন্য আমরা এখন তো কৃত্রিম উপায়ে চেষ্টা করা হয় বা হচ্ছে যে মোম তৈরি করে দেওয়া, যে চাকের মতো তৈরি করে দেওয়া, যাতে সরাসরি মৌমাছি মধু প্রোডাকশন করতে পারে। ওকে মোম তৈরি করার জন্য আর কিছু মধু নষ্ট করতে না হয় এবং সরাসরি আমরা যেন মধুর প্রোডাকশনটা বেশি পেয়ে থাকি। এই কারণেই আধুনিক পদ্ধতিতে কৃত্রিম মোম তৈরি করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা এই মোমের ব্যবহারে এসে বলছি যে ওই মোমগুলো যেগুলো আমরা বাহির থেকে পেয়ে থাকি, বিভিন্ন বন জঙ্গল থেকে মৌমাছি যখন সরাই আমরা মোম সংগ্রহ করি, এই মোমগুলোকে আমরা বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহার করে থাকি, প্রসাধন সামগ্রী, টয়লেট সামগ্রী তৈরিতে ব্যবহার করে থাকি, আমরা অলরেডি জেনেছি। ব্লক বাটিকের কাজ যে আছে সেই ব্লক বাটিকের কাজেও ব্যবহার করে থাকি। গবেষণাগারে আমরা জানি, আমরা জিওলজির স্টুডেন্ট, আমরা জানি যে আমরা যে ট্রে, ল্যাবরেটরি ট্রে যেটা দেখি, এই ট্রে এর উপরে এই মোমের ব্যবহার দেখি। রং, বার্নিশ এগুলো কাজে ব্যবহার হয়, মোমবাতি তৈরিতে ব্যবহৃত হয়, মডেল, বিভিন্ন জিনিসের মডেল তৈরিতেও এই মোম ব্যবহার করা হয়ে থাকে। প্রাকৃতিক আরো আছে, মৌমাছির বীজ থেকে ওষুধ তৈরি করা হয়। আমরা জানি যে আগেও শুনেছি যে কোনো সাপের বীজ থেকে যেমন ওষুধ তৈরি করা হয়, মৌমাছির বীজ থেকেও ওষুধ তৈরি করা হয়। তাহলে ঔষধি গুণ একটা আছে মৌমাছির বিষের মধ্যে। প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনে, হ্যাঁ আমরা জানি যে প্রকৃতিতে যদি এই মৌমাছি ঘুরে বেড়াই তাহলে আমরা যেমন সৌন্দর্য উপলব্ধি করতে পারি বা অবলোকন করতে পারি, তেমনি এগুলো আমরা ছবি তুলে ভিউ কার্ড হিসাবে এগুলো বাজারজাত করি বা বিক্রি করি বা নিজেদের সংগ্রহে রাখি। সুতরাং এটা প্রাকৃতিক সৌন্দর্য যেমন বর্ধন করছে, তেমনি এটা অর্থনৈতিক ভাবেও আমাদেরকে লাভবান করে তুলছে। শিক্ষণীয় তথ্য প্রদানী মৌমাছি, আচ্ছা এইটা একটা কথা যে এইখানে দেখো যে মৌমাছির প্রত্যেকের কাজটা, শ্রম বন্টনটা খুব সুন্দর। যেমন রানী কি কাজ করবে, শ্রমিক কি কাজ করবে, পুরুষ মৌমাছি কিগুলো কাজ করবে, এই কাজগুলো সুন্দর করে বন্টন করে দেওয়া আছে। এখান থেকে আমরা শ্রম বন্টনের যে গুরুত্ব, এটা আমাদের দৃষ্টান্ত, আমাদের মানুষের ক্ষেত্রে দৃষ্টান্ত, যে যার যে কাজ সেই কাজগুলো সুন্দরভাবে তারা করে এবং সুন্দরভাবে করে যায় কোনো কথা না বলে। বা আমরা যেমন কথা বলি, মৌমাছির তার ভাষা নাই, কিন্তু ওরা ওদের কাজটা সুন্দরভাবে করে, ওদের নিজস্ব ভাষা আছে হয়তো, কিন্তু যেটা আমরা বুঝতে পারি না। এরপর আমরা আসছি মৌমাছির রোগ ব্যাধি এগুলো নিয়ে। তো প্রথমেই আমরা পড়বো নোসেমা নামক একটা রোগের কথা। এটা নোসেমা অ্যাপিস, এটা একটা প্রোটোজোয়া পরজীবী আর কি। তাহলে এই নোসেমা অ্যাপিস দ্বারা যে রোগ হয় সেটাকে আমরা সাধারণত নোসেমা বলে থাকি। এই নোসেমা অ্যাপিস করে কি, মৌমাছির পাকস্থলী ও ক্ষুদ্রান্তে যায়, যে আক্রমণ করে এদের পরিপাক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায়। এতে করে মৌমাছির রংটা কি হয়, প্যাল বা ধূসর বর্ণ হয়ে যায়, মৌমাছি উঠতে পারে না, খাইতে পারে না, মারা যায়। আক্রান্ত কলোনিতে মধু উৎপাদন তখন কমে যায়। আক্রান্ত, যদি রানী আক্রান্ত হয়ে যায় তাহলে তার ডিম পাড়ার ক্ষমতা কমে যায়, তাদের যৌন মিলনের ক্ষমতা কমে যায়। তাহলে নোসেমা অ্যাপিস একটি হচ্ছে প্রোটোজোয়া পর্বের প্রাণী।
এই প্রাণী দ্বারা যে রোগ হয় তাই এটাই নোসেমা আমরা বলে থাকি। এই প্রাণীটা মৌমাছির পাকস্থলী এবং ক্ষুদ্রান্তরে আক্রমণ করে পরিপাক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায় এবং এতে করে ওই মৌমাছির রং প্যাল হয়ে যায়, ধূসর হয়ে যায়, উঠতে পারে না, খেতে পারে না, মারা যায়, সবশেষে মারা যেতে পারে। হ্যাঁ, তাহলে আক্রান্ত কলোনি থেকে তখন কি হবে, যদি এরকম মৌমাছি পাই তাহলে মধু তৈরি হয়ে কমে যাবে, তাহলে মধুর প্রোডাকশন কমে যাবে। রানী যদি নিজেই আক্রান্ত হয়ে যায় তাহলে রানীর কি হবে, ডিম পাড়ার ক্ষমতা কমে যাবে, যৌন মিলনের ক্ষমতা কমে যাবে, কাজে পুরো কলোনিটাই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি, প্রতিকার কি, আমরা একটু দেখার চেষ্টা করি প্রতিকারটা কি। আমরা দেখছি যে এক ধরনের অ্যান্টিবায়োটিক আছে যার নাম ফিউম্যাগলিন। রোগাক্রান্ত মৌমাছিকে এই অ্যান্টিবায়োটিক ফিউম্যাগলিন নামক অ্যান্টিবায়োটিক যদি সিরাপের সঙ্গে খাওয়ায় দেওয়া হয় তাহলে একটা ভালো ফল পাওয়া যায়। আমরা জানি মৌমাছিকে সরাসরি এই তিতো ওষুধ দিলে বা খারাপ ওষুধ দিলে মৌমাছি খাবে না, এই জন্যই একে একটা মিষ্টি জাতীয় জিনিসের সঙ্গে মিশ্রিত করে দিই, সিরাপ তৈরি করে দিই, এই সিরাপের সাথে যদি দেওয়া হয় তাহলে মৌমাছি এটা খাদ্য হিসাবে গ্রহণ করে। এই অ্যান্টিবায়োটিক যদি আমরা ব্যবহার করি তাহলে এই নোসেমা রোগের ক্ষেত্রে আমরা একটা ভালো ফলাফল পেতে পারি বা ফল পেতে পারি। কলোনিতে আরো আমাদের রাখতে হয় যাতে রোগ ব্যাধি না হয়, তার জন্য আলো আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, যাতে বাতাস আলো এগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে, ভালো পানি দিতে হয়, ভালো খাদ্য সরবরাহের ব্যবস্থা করতে হয়, যাতে এই তাদের যে অ্যান্টিবডির যে সিস্টেম সেই সিস্টেমটা ভালো থাকে। হ্যাঁ, আবার এতে করেও কোনোভাবেই যদি আমরা কন্ট্রোল না করতে পারি তখন আমাদের হয় কি যে এদেরকে আইসোলেটেড করে দিই। বর্তমান জামানায় যেমন করোনা রোগীকে আমরা ঠিক না করতে পারলে আইসোলেশনে রেখে দিই, তেমনই এদেরকে আইসোলেট করে দিই বা এদেরকে মেরে ফেলি, পুড়িয়ে মেরে ফেলি, তাকে আইসোলেট করে অন্য জায়গায় নিয়ে চলে যাবো অথবা এদেরকে পুড়িয়ে মেরে ফেলবো। এটা হচ্ছে শেষ কথা। এর আগে যদি আমরা এদেরকে কন্ট্রোল করতে পারি এই ডিজিজ গুলো, দেন এটাই সবচেয়ে বেস্ট প্রসেস। আর না পারলে তাহলে অন্যরা যেন বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। তবে নোসেমার পরে পড়বো আমরা আরেকটা রোগ, আমেরিকান বুট ফাউল রোগ। অ্যাপিস মিলিফেরার লার্ভা পিউপা, অ্যাপিস মিলিফেরার লার্ভা পিউপা এই ব্যাসিলাস লার্ভা নামক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এই রোগ হয়ে থাকে। তাহলে অ্যাপিস মিলিফেরার লার্ভা এবং পিউপা আক্রান্ত হয় কোন ব্যাকটেরিয়ার কারণে, ব্যাসিলাস লার্ভের কারণে। এতে কি হয়, আক্রান্ত লার্ভা ও পিউপার দেহ বিবর্ণ হয়ে যায় এবং এরা যদি বড়ও হয় পরিণত অবস্থায় এরা মারা যায়। তাহলে অ্যাপিস মিলিফেরার কোন অংশগুলো আমরা দেখি, বুট ফাউল রোগ। সুতরাং এদের বুঝে নিতে পারছি যে এটা লার্ভা পিউপার উপরে কাজ করবে। কোন ব্যাকটেরিয়া কাজ করবে, ব্যাসিলাস লার্ভা এই নামক একটা ব্যাকটেরিয়া। এতে কি হবে কি, লার্ভা পিউপার দেহ বিবর্ণ হয়ে যাবে, পরিণত হলেও এরা আর বেঁচে থাকতে পারবে না, মারা যাবে। তাহলে এখান থেকে প্রতিকারের উপায় এখানে হচ্ছে যে ওই যে চিনি সিরাপ, একটা সিরাপ তৈরি করতে হয়, মিষ্টি সিরাপ, এর সঙ্গে সালফার থাইজেল এবং অক্সিটেট্রাসাইক্লিন যদি ভালোভাবে মিশিয়ে যদি খাওয়াই দিই তাহলে ভালো ফল পাওয়া যায়, রোগ নিরাময় হয়। আর একটা হতে পারে যে স্যালিসাইলিক অ্যাসিডের পাতলা দ্রবণ তৈরি করে এটা যদি ছড়িয়ে দেওয়া হয়, ছিটিয়ে দেওয়া হয়, তাতেও ভালো ফল পাওয়া যায়। আবার কর্পূরের গন্ধ যদি ছড়িয়ে দেওয়া হয় তাতেও ভালো ফল পাওয়া যায়। আবার সালফার বা গন্ধকের যে ধূপ দিলে হ্যাঁ এই রোগ থেকেও রক্ষা পাওয়া যেতে পারে। আক্রান্ত শেষ কথা হলো, আর যদি কোনোভাবেই বাঁচাইতে না পারি এদেরকে, তাহলে আক্রান্ত চাককে অন্যত্র সরিয়ে নিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। তাহলে কি হলো, আমেরিকান বুট ফাউল রোগ এটা কাজ করবে কার উপরে, ব্যাসিলাস লার্ভা। কার উপরে কাজ করবে, লার্ভা পিউপার উপর। এতে কি করা হবে, লার্ভা পিউপার দেহ বিবর্ণ হয়ে যাবে, প্যাল হয়ে যাবে এবং পরিণত যখন হবে তখন এরা রোগাক্রান্ত হয়ে মারা যাবে। তাহলে এটা থেকে বাঁচার উপায় যে দুই ধরনের, একটা হচ্ছে সালফার থাইজেল আর হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন। এই দুইটা জিনিস যদি মিশায়ে চিনির সিরাপের সাথে মিশায়ে খাওয়ানো যায় তাহলে উপকার পাওয়া যায়। আবার স্যালিসাইলিক অ্যাসিডের যদি দ্রবণ তৈরি করে ছিটিয়ে দেওয়া যায় তাতেও ভালো ফল পাওয়া যায়। কর্পূরের গন্ধ যদি ছড়িয়ে দেওয়া যায় তাতেও ভালো ফল পাওয়া যেতে পারে। আবার গন্ধকের যদি ধূপন দেওয়া হয় তাতেও ভালো ফল পাওয়া যেতে পারে। আক্রান্ত চাককে অন্যত্র সরিয়ে নিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। এই হচ্ছে আমেরিকান বুট ফাউল রোগ। ইউরোপিয়ান বুট ফাউল রোগ, বুট ফাউলের দুটো কথা বলা হচ্ছে, একটা আমেরিকান একটা হচ্ছে ইউরোপিয়ান। তাহলে ইউরোপিয়ানটার এক ধরনের ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস প্লুটন নামক ব্যাকটেরিয়ার কারণে এই রোগ হয়। এটা প্রধানত অ্যাপিস মিলিফেরা প্রজাতিকে, কখনো কখনো অ্যাপিস থিরানাকে এটা আক্রমণ করে থাকে। লার্ভার ওজন কমে যায়, রং নষ্ট হয়ে যায়, হ্যাঁ, এবং আক্রান্ত লার্ভা প্রথমে হলুদ পরে বাদামি রং ধারণ করে এবং মৃত্যুবরণ করে। তাহলে আমরা জানি দুটোই বুট ফাউল রোগ, একটা আমেরিকান একটা ইউরোপিয়ান। ইউরোপিয়ানটার কারণ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস প্লুটন,
এইটার কারণে এটা কি একটা ব্যাকটেরিয়া। তাহলে আমরা এখন জানছি যে একে ব্যাকটেরিয়ার কারণে হতে পারে এই ধরনের রোগগুলো, প্রোটোজোয়ার কারণে হতে পারে, ছত্রাক বা ফাঙ্গাসের কারণে হতে পারে, বা মাইটস এর কারণে হতে পারে এই রোগগুলো। তার মধ্যে এখন আমরা পড়ছি ব্যাকটেরিয়ার কারণ। তো ইউরোপিয়ান বুটফাল রোগ, এটার কারণ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস প্লুটন। এটা কার উপরে কাজ করে? দুই ধরনের প্রজাতি, একটা হচ্ছে অ্যাপিস নুলিফেরা, একটা হচ্ছে অ্যাপিস সিলেনা। এর ফলে হয় কি, লার্ভার ওজন কমে যায়, রং নষ্ট হয়ে যায়, আক্রান্ত লার্ভা প্রথমে হলুদ, পরে বাদামি রং ধারণ করে এবং পরিশেষে মৃত্যুবরণ করে। তাহলে ওই যে চিনির সিরাপের সাথে যদি আমরা অক্সিটেট্রাসাইক্লিন মিশিয়ে খাওয়াই দিই, তাহলে এখানে ভালো একটা ফল পাওয়া যায়। আর অন্যান্য কাজগুলো আমরা ধূপন দিতেই পারি, গন্ধকের ধূপন দিতে পারি, তারপরে এই কাজগুলো আমরা করতে পারি, কিন্তু যদি তাতেও কাজ না হয় তাহলে চাকটাকে সরাই নিতে হয় বা পুড়িয়ে ফেলতে হয়। চকব্রুড রোগ। চকব্রুড রোগ হচ্ছে অ্যাসকসফেরা অ্যাপিস নামক ছত্রাক দ্বারা এই রোগ হয়ে থাকে। তাহলে মৌমাছির আরেকটা রোগ, ছত্রাক ঘটিত রোগের নাম চকব্রুড রোগ, যেটা নাকি অ্যাসকসফেরা অ্যাপিস নামক ছত্রাকের কারণে হয়ে থাকে। এই রোগটা ক্ষণস্থায়ী, খুব একটা মারাত্মক নয়। তাই এই রোগ হলে সব মৌমাছি সরাই নিতে বলার কথা চাইতে একে যদি কন্ট্রোল করা যায় এটা ভালো হবে। সবচাইতে কন্ট্রোল করবো কিভাবে? মৌটাকে 0.7% থার্মোল স্প্রে করলে এই রোগটা কমে যায়। কলোনিতে আমরা জানি ছত্রাক ঘটিত যদি রোগ হয় তাহলে আলো বাতাস পর্যাপ্ত থাকতে হবে। আলো বাতাসে যদি এই কলোনি রাখা হয় তাহলে এই ছত্রাকের যে উপদ্রব এটা কমে যায়। তাহলে কলোনিতে আলো বাতাস, বিশুদ্ধ পানি, খাদ্য সরবরাহের ব্যবস্থা রাখতে হবে ভালোভাবে। প্রতিকার আর একটা বলা হচ্ছে 0.7% থার্মাল স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যাবে। পরিশেষে আমরা বলে থাকি যদি কিছুতেই কিছু না হয় তাহলে চাকটা সরাই নিতে হবে, অন্যদের কাছ থেকে আইসোলেট করতে হবে অথবা মেরে ফেলতে হবে। তাহলে চকব্রুড রোগের কারণ অ্যাসকসফেরা অ্যাপিস নামক ছত্রাক দ্বারা এই রোগ হয়। তাহলে আমরা কিছু পড়লাম, নোসেমা পড়লাম, বুট ফাউল রোগটা পড়লাম, চকব্রুড রোগ পড়লাম। এগুলো যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হিসেবে বড় প্রশ্ন হিসেবে থাকতে পারে, তেমন প্রতিটাই 1 নম্বরের প্রশ্ন হিসেবে থাকতে পারে, 4 নম্বরের প্রশ্ন হিসেবে থাকতে পারে। যেমন যদি চকব্রুড রোগের কারণ কি যদি আমরা জিজ্ঞেস করি, তখন বলতে হবে যে অ্যাসকসফেরা অ্যাপিস নামক ছত্রাক দ্বারা এই রোগ হয়ে থাকে, তাহলে 1 নম্বরে হয়ে গেল। যদি বলা হয় যে বুট ফাউল রোগটা কিংবা চকব্রুড রোগটা, এরকম দুটো রোগের নাম দিয়ে দিয়ে বলা হয় যে এর কারণ এবং প্রতিকার লিখো, তখন এটা 4 নম্বরের প্রশ্ন হয়ে যেতে পারে। তো আমরা সম্পূর্ণটাই একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। তো আমরা এবার দেখছি যে অ্যাক্রাইন রোগ। অ্যাক্রাইন হচ্ছে অ্যাসকারপিস উডি নামক এক ধরনের মাইট। আমরা শুনেছি, আমরা আমাদের দেখেও থাকি যে আমাদের যখন কোনো চাদর বালিশ দীর্ঘদিন ব্যবহৃত না হয়, কার্পেট, হ্যাঁ, ওর মধ্যে এই ধরনের একটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী জন্মগ্রহণ করে, যারা আমাদের শ্বাসের কষ্ট দেয়। যারা নাকি অ্যাজমার পেশেন্ট, তাদেরকে সব সময় বলা হয় যে এরকম কাপড় থেকে বিরত থাকতে। যেমন এটা চাদর হতে পারে, এটা বালিশের কভার হতে পারে, এটা গায়ে দেওয়ার চাদর হতে পারে, কিংবা লেপ হতে পারে। তাহলে কি করতে হবে? বাঁচার উপায় কি? এদেরকে পর্যাপ্ত রোদে, মানে যখন রোদের তাপ বেশি থাকবে ওই কাপড়গুলো রেখে দিতে হবে, তাতে করে এই ধরনের মাইট গুলো চলে যায় বা মারা যায়। আবার একটু ধোয়ার সময় ঠান্ডা পানি দিয়ে ধুলে লাভ হয় না, ঠান্ডা পানিতে এরা মরে না, কিন্তু গরম পানি দিয়ে যদি ধোয়া হয় তাহলে এই মাইট গুলো মরে যায়। কাজেই আমরা এটা জানি আমাদের ক্ষেত্রে সেই রকম কিছু মাইট আছে যেটা মৌমাছির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। তাহলে অ্যাকারপিস উডি এই ধরনের একটা মাইট। এই মাইট গুলো মৌমাছির শ্বাসনালীর অভ্যন্তরে ঢুকে যায়, ঢুকে যে ওইখানে ডিম পাড়ে। ডিম পারলে হয় কি, মৌমাছি শ্বাস নিতে পারে না, শ্বাস বন্ধ হয়ে মারা যায়। মৌবক্সে আমরা কেমন করে বুঝবো যে মৌমাছির এই রোগটা হয়েছে? মৌবক্সের মধ্যে যদি মলের দাগ দেখি আমরা, কেমন মলের দাগ? বাদামি মলের দাগ, তখন বুঝতে পারি যে এই ধরনের মাইটের আক্রমণ হয়েছে। তো সেটা থেকে বাঁচার জন্য আমরা মিথাইল স্যালিসাইলেটে তুলা ভিজায়ে বাক্সের বা এই বক্সের চারদিকে দিয়ে দিই, তাহলে ভালো ফল একটা পাওয়া যায়। তাহলে মিথাইল স্যালিসাইলেটে তুলা ভিজিয়ে বক্সের কাছে রাখলে মাইট দূরীভূত হয়ে যায়, পালায় যায়, ভালো ফল। আর একটা কথা হচ্ছে যে 5 ভাগের একটা দ্রবণ তৈরি করব, যার মধ্যে 2 ভাগ থাকবে নাইট্রোবেনজিন, 2 ভাগ থাকবে পেট্রোল এবং 1 ভাগ থাকবে স্যাট্রোল। এইটা দিয়ে আমরা যদি কলোনিতে ছিটিয়ে দিই তাহলে ভালো ফল পাওয়া যায়। আর এরপরেও যদি না হয় তাহলে আক্রান্ত চাককে অন্যত্র সরিয়ে নিতে হয়, পুড়িয়ে ফেলতে হয়। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্রাইন রোগের বর্ণনা। এরপর আসছি আরেকটা লাস্ট, এটা হচ্ছে সেপ্টিসেমিয়া, ব্যাসিলাস অ্যাপিসেপ্টিয়াস। এইটা এক ধরনের জীবাণু। কেমন জীবাণু? এটা ব্যাকটেরিয়া, এক ধরনের ব্যাকটেরিয়া। এর দ্বারা এরা করে কি, মৌমাছির রক্তকে সংক্রমিত করে। ফলে
ব্যাসিলাস অ্যাপিসেপ্টিয়াস নামক জীবাণু বা ব্যাকটেরিয়া দ্বারা যদি মৌমাছির রক্ত সংক্রমিত হয় তখন সেই রোগকে আমরা বলি সেপ্টিসেমিয়া। এই রোগ হলে কোনো নিস্তার নাই, কোনো প্রতিকার নাই। তাহলে কি করতে হয়? এই রোগ বুঝতে পারলে মৌমাছিকে মেরে ফেলতে হয়, ধ্বংস করে দিতে হয় চাকটা, যাতে করে এই রোগটা অন্য কোনো মৌমাছির কাছে না যায়। তাহলে সেপ্টিসেমিয়া যদি বলা হয় সেপ্টিসেমিয়া কি, তাহলে আমরা যেন বলতে পারি যে ব্যাসিলাস অ্যাপিসেপ্টিসিয়াস বা অ্যাপিসেপ্টিয়াস নামক ব্যাকটেরিয়া দ্বারা মৌমাছির এক রক্ত আক্রান্ত হয় এরকম একটি রোগ বা সংক্রমিত হয় এরকম একটা রোগ। এরপর আসছি আমরা যে মৌমাছির শত্রু কি। আমরা রোগ ব্যাধি দেখলাম, শত্রু কি? তার মধ্যে প্রথমে আসছি একটা মথ পোকার কথা। মথ, আমরা এটাও একটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এরা মৌমাছিকে আক্রমণ করে। নাম কি? বড় মথটার নাম আমরা বলছি গ্যালেরিয়া মেলোনেলা। গ্যালেরিয়া মেলোনেলা নামগুলো মনে রাখার জন্য আমি আবার বলছি, রিপিটেডলি বলছি, গ্যালেরিয়া মেলোনেলা। এটা একটা বড় মথ, সরাসরি মৌমাছিকে আক্রমণ করে। আর একটা ছোট মথ অ্যাক্রোইয়া গ্রিসেলা। অ্যাক্রোইয়া গ্রিসেলা, এটা আমরা দেখতে পাচ্ছি, একটা ছবি দেওয়া আছে এখানে মৌমাছির এই জায়গায় আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে মৌমাছির শত্রুদের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে অ্যাক্রোইয়া গ্রিসেলার ছবি আর কি। তো এরা করে কি, যে মৌ যে বক্স আছে বা মৌমাছিগুলো যেখানে থাকে সেখানে একটা সুড়ঙ্গ করে ওখানে প্রবেশ করে, যে ওদের লার্ভা গুলোকে খায়, ওদের মোম থাকলে মোম গুলোকে খায়, মধু পরাগরেণু যা আছে এগুলোকে খেয়ে নষ্ট করে ফেলে মৌচাকের যে পরিবেশ। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? কার্বন টেট্রাক্লোরাইড, ইথিলিন ডাইক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, এটা যদি মিশ্রিত করে ধূপ দিলে এই মথের ডিম লার্ভা সব মারা যায়। তাহলে এদের প্রাদুর্ভাব থেকে আমরা বাঁচতে পারি। আর একটা বলা হচ্ছে গন্ধক ও ক্যালসিয়াম সায়ানাইডের মিশ্রণ দিয়ে যদি ধূপ দেই তাহলে মথের ডিম লার্ভা সব মারা যায়। তাহলে আমরা তো সব সময় বলে থাকি যে কলোনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত খাদ্য সরবরাহের ব্যবস্থা থাকতে হবে যাতে করে এরা না আসে। তাহলে এটা রোগের ক্ষেত্রে হয়, কিন্তু শত্রুর ক্ষেত্রে আমরা এতটা বলতে পারি না, তবে সবসময় হাইজেনিক পরিবেশটা রাখা ভালো। মোম বিটল, মোম বিটল আমরা দেখতে পাচ্ছি যে এটা কোলিওপ্টেরা, একটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তাহলে মৌচাকের ভাঙা, এটা মোম বিটল, আমরা নামই বুঝতে পারছি যে এটা মোমে আক্রমণ করবে। তাহলে মৌচাকের মোম যেগুলো আছে এবং মোমের যদি ভাঙা অংশ, ফাটা অংশ দেখা যায়, এদের মধ্যে এরা করে কি, এই মোমগুলোকে, এদের মধ্যে এরা যে ডিম পাড়ে, ডিম পেড়ে ওখানে বড় হয় এরা। তো এদের লার্ভা বা পূর্ণাঙ্গ দশা মৌচাকের মোম খেয়ে ফেলে। তো এরা লার্ভাল স্টেজও খায়, এটা পূর্ণাঙ্গ হলেই খায়। তাহলে মোম বিটল কি? আমরা বলছি এটা এক ধরনের বিটল যারা মৌচাকের মোমের যে ফাটা ভাঙা আছে এরকম অংশে ডিম পাড়ে, ডিম পেড়ে এইখান থেকে লার্ভা সৃষ্টি হয়। এই লার্ভাগুলো মৌচাকের মোম খেয়ে ফেলে, পূর্ণাঙ্গরাও মোম খেয়ে ফেলে। তাহলে এটা থেকে বাঁচার উপায়, ওই কার্বন টেট্রাক্লোরাইড, ইথিনিল ডাইক্লোরাইড, মিথাইল ব্রোমাইডের মিশ্রণ দিয়ে ধূপ দিতে হবে, এতে করে ওদের ডিম লার্ভা যা আছে মরে যাবে। একই অনুরূপ গন্ধক ও ক্যালসিয়াম সায়ানাইডের মিশ্রণ দিয়ে ধূপ দিলে মথের ডিম লার্ভা মারা যাবে। এটা এই যে প্রতিকারটা আমরা আগেরটার ক্ষেত্রে যা দেখেছি এখানেও কিন্তু সেম। হ্যাঁ, তাহলে কলোনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বিশুদ্ধ পানি, এগুলো বলা হয়ে থাকে আর কি। তাহলে আমরা তিনটা জিনিসের মিশ্রণ, কার্বন টেট্রাক্লোরাইড, ইথিলিন ডাইক্লোরাইড, মিথাইল ব্রোমাইডের মিশ্রণ দিয়ে ধূপ দিতে হবে, অথবা গন্ধক ও ক্যালসিয়াম সায়ানাইডের মিশ্রণ দিয়ে ধূপ দিলেও ডিমের মথ লার্ভা এগুলো মারা যাবে বা এই উপদ্রব থেকে পরিত্রাণ পাওয়া যাবে, আমরা এক কথায় বলতে পারি। বোলতা আমরা জানি যে মৌমাছির শত্রু। এরা করে কি, মৌমাছির লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ দশা এরা সরাসরি খেয়ে ফেলে। আমরা বোলতার একটা ছবি দিয়ে দিয়েছি, নিচে দেখো। এই বোলতাটার নাম হচ্ছে ভ্যাসপা ওরিয়েন্টালিস। এরা করে কি, মৌমাছির লার্ভা দিয়ে ডিম পাড়ে, সেই ডিম ফুটে লার্ভা বের হয়, দিয়ে মৌচাকের লার্ভা খেয়ে ফেলে, মৌচাকের যে লার্ভা গুলো থাকে সেগুলো খেয়ে ফেলে। তাহলে ভেসপা ওরিয়েন্টালিস একটা বোলতা, এরা মৌমাছির যে লার্ভাল স্টেজ, সেই লার্ভাল স্টেজের উপরে বা লার্ভার দেহের উপরে যে ডিম পাড়ে, দিয়ে এটা বড় হইতে থাকে, ডিম ফুটে তখন এই বোলতার লার্ভা বেরোয়, এই লার্ভা গুলো তখন ওই মৌমাছির লার্ভাটাকে খেয়ে ফেলে। 5% বা 5% বেনজিন হেক্সাক্লোরাইড, 10% ডিডিটি দ্রবণ মিশিয়ে যদি স্প্রে করা যায় তাহলে মৌমাছিদেরকে রক্ষা করা সম্ভব হয়। আর একটা বলা হচ্ছে যে বোলতার উৎস কি, কোথা থেকে বোলতা আসছে, কিভাবে আসছে, সেই উৎসগুলোকে নষ্ট করে যে মৌ বক্সটাকে রক্ষা করা। কালো বা লাল পিঁপড়া,
মৌচাকের মধু, রেণু, তাহলে বাচ্চা, এগুলো যা থাকবে এগুলো সব নষ্ট করে ফেলবে, খেয়ে ফেলবে। তাহলে এই পিঁপড়াগুলো করে কি, মৌ বক্সে যায়, যে মধুগুলো যে থাকে তাহলে মধুগুলো খায়, পরাগরেণু যদি থাকে সেগুলো খেয়ে ফেলে, বা যদি লার্ভাল স্টেজ থাকে, ওর মরা পথে থাকে, এগুলোকে উপদ্রব করে, ওদের খেয়ে ফেলে, নষ্ট করে। এখান থেকে বাঁচার উপায় ওই যে আমরা বলেছি যে নিচে একটা প্লেট থাকে, ব্যাসাল প্লেট যেটা থাকে, চারদিকে 4টা পায়া থাকে না, সেই পায়াতে তেল দিতে হয় বা ক্রিয়োজোট দিতে হয় বা পানির বাটি ব্যবহার করতে হয়। তাহলে পিঁপড়া আর বক্সের মধ্যে আসতে পারবে না। সরাসরি বক্সটাকে মাটিতে আমরা রাখবো না, ওর 4টা যে পাদানি আছে, পাদানির নিচে তেল দিব, ক্রিয়োজোট দিব, বা বাটির পানি ব্যবহার করব, যাতে করে পিঁপড়া উঠতে না পারে। হ্যাঁ, তাহলে মাটির নিচের কলোনি। আর একটা বুদ্ধি হলো যে পিঁপড়াটা আসছে কোত্থেকে, ওই উৎস খুঁজে ওর উৎসটাকে নষ্ট করে দাও, ওখানে ধূপ দেওয়া যায়, বা ওইখানে 0.6% BHC দ্রবণ দেওয়া যায়, দিয়ে বা 0.1 এলডিন দ্রবণ করে কলোনিতে যদি স্প্রে করি, তাও এই পিঁপড়াগুলো পালা যায়। লালচে কোন, বাউলা সিকা নামক উকুন, এই উকুনটা রানীকে আক্রমণ করে, রানীর দেহে বই পরে যে বিষয় বাস করে, রক্ত শোষণ করে, রানীকে খেয়ে ফেলে। তো রানী যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আর কলোনি বাঁচবে না। সেই কারণে এই দিক দিয়ে সচেষ্ট থাকতে হয়। এটার উপায় হলো কি, যে মৌমাছি যখন আমরা বক্স চেক করি, যখন দেখি, তখন এরকম কোনো কিছু দেখতে পেলে তাকে ব্রাশ দিয়ে ঝরাই ফেলে দেওয়া, উকুন মুক্ত করা, এটা হচ্ছে দরকার। তাহলে কালো পিঁপড়া আমরা দেখলাম, বা লাল পিঁপড়ার দেখলাম, ওদের উপদ্রবটা বুঝতে পারলাম। এখন কিভাবে ওখান থেকে প্রতিকার পাওয়া যাবে সেটা বুঝতে পারলাম। আর লালচে উকুন থেকে প্রতিকার পাওয়ার উপায় একটাই, ওই কলোনিকে চেক করে সেখান থেকে ঝেড়ে ফেলে দেওয়া। লালচে উকুনের নাম কি, বাউলা সিকা। তাহলে এটা রানীর দেহে বই পরিজীব হিসেবে বাস করে এবং রক্ত শোষণ করে রানীকে খেয়ে ফেলে। আমরা শেষের দিকে এসে গেছি ক্লাসের। মৌ নেকড়ে, ফিলান্থাস ট্রায়াঙ্গুলাম, এগুলোকে বলা হয় মৌ নেকড়ে। কেন বলা হয়? নেকড়ে যখন শিকার করে প্রাণীকে ধরে আবার নিজের কাছে নিয়ে চলে যায়, নিজের জায়গায় নিয়ে চলে যায়, টানতে টানতে নিয়ে যায়, তারপরে খাবার হিসেবে গ্রহণ করে। যেখানে মারে সেখানেই বসে খায় এমনটা হয় না। প্রাণীকে শিকার করে সাধারণত নিজের আস্তানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরাও কিন্তু তাই। দেখো, ফিলান্থাস ট্রায়াঙ্গুলাম, এরা এক ধরনের মৌ নেকড়ে বলছি। এরা মৌমাছিকে হুল ফুটিয়ে অসার করে নিজের বাসায় নিয়ে চলে যায়। মৌমাছির গায়ে হুল ফুটায় মৌমাছিকে অজ্ঞান করে দেয়, অসার করে দেয়, করে দিয়ে ওকে টেনে নিয়ে চলে যায় নিজের বাসায়। নিয়ে যাওয়ার পরে কি তার উপর আবার ডিম পাড়ে। এই ডিম থেকে লার্ভা বের হয়, দিয়ে ওর উপরে আস্তে আস্তে বড় হতে থাকে। তাহলে এই ডিম থেকে যে লার্ভা বের হয়, মুক্তির দশা পর্যন্ত এরা এই লার্ভাল পিপাল স্টেজ যে আছে, এই মৌমাছির রস খেয়ে বড় হয়। তাহলে এই জন্য একে নেকড়ে বলা হচ্ছে, মৌ নেকড়ে বলা হচ্ছে। তো ফিলান্থাস বা ফাইলান্থাস ট্রায়াঙ্গুলাম এক ধরনের মৌ নেকড়ে, যারা মৌমাছিকে হুল ফুটিয়ে অসার করে নিজের বাসায় নিয়ে যায়, নিয়ে যেয়ে তার উপর ডিম পাড়ে, ডিম পরে, ডিম থেকে লার্ভাল থেকে পিউপা হওয়ার জন্য যা খাদ্যের প্রয়োজন সব ওই মৌমাছির দেহ চুষে নেয়, ওখান থেকে রস শোষণ করে। অনুরূপ ফাইসেফালা এইরকম একটা পরজীবী, যারা মৌমাছির লার্ভার উপর ডিম পাড়ে এবং ডিম থেকে লার্ভা বের হয়ে পোষক লার্ভাকে খেয়ে ফেলে। ওই লার্ভা করে কি, পরে যে মানে মৌমাছির যে লার্ভা, সেই লার্ভাটাকে খায়। তাহলে শত্রু পতঙ্গকে ধরে মেরে ফেললে মৌচাক রক্ষা পায়। তা আমরা দেখি ফিলান্থাসের এই যে একটা চিত্র, এটা হচ্ছে ফিলান্থাস, আর এটা হচ্ছে ওই যে ফাইসোসেফালা নামক পরজীবী, এই যে এই প্রাণীটা। এগুলো সব আত্মপোটা পর্বের প্রাণী। তাহলে মৌমাছি নিজেও আত্মপোটা, আবার অন্যান্য যে শত্রুগুলো রয়েছে সবই আত্মপোটা। শুধুমাত্র আমরা প্রোটোজোয়ার ক্ষেত্রে কিছু দেখতে পাই, রোগ ব্যাধির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রোটোজোয়া বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এগুলো কিছু আছে, গঠিত রোগ আছে। তাছাড়া শত্রু যদি বলি, সবই আমরা দেখতে পাই আত্মপোটা পর্বে। তাহলে আরো কিছু আছে যে মৌমাছির শত্রু কি, শত্রুর মধ্যে কিছু যোগ আছে। পাখি, একটা পাখি আছে যারা মধু খেয়ে নেয়, এদেরকে মধুভক্ষক বলি। এর নাম মেরপস অরিয়েন্টালিস। এরা মেরপস অরিয়েন্টালিস মধুভক্ষক। এরা মৌবক্স থেকে মধু চুরি করে নিয়ে চলে যায় বা খেয়ে নেয়। আরেকটা আছে যে মৌমাছি ভক্ষক, ডাইক্রুরাস ম্যাক্রোসার্কাস। এরা করে কি, সরাসরি মৌমাছি খেয়ে ফেলে, দিয়ে চাকের ক্ষতি করে। তাহলে মধুভক্ষক আর মৌমাছি ভক্ষক দুটো আমরা পাখি পেলাম। মধুভক্ষক হচ্ছে মেরপস অরিয়েন্টালিস, মনে রাখবো আমরা, এগুলা 1 নম্বরের প্রশ্ন হিসেবে যে কোনো সময় আসতে পারে।
তাহলে মধুভক্ষক একটা পাখির নাম কি? মেরোপস অরিয়েন্টালিস। মৌমাছি ভক্ষক পাখির নাম কি? ডিক্রুরাস ম্যাক্রোসার্কাস। প্রতিকার কি? আমাদের এইটাকে জাল ব্যবহার করে জাল দিয়ে ঢেকে রাখতে হবে। হ্যাঁ, বাঁচার উপায় কি? স্তন্যপায়ী প্রাণী যেগুলো আছে, এটাই হচ্ছে বাঁচার উপায়, ফাঁস জাল দিতে হবে। স্তন্যপায়ীর মধ্যে কিছু কিছু আছে, যেমন ইঁদুর, ছুঁচা, চামচিকা, এরা মৌমাছি খেয়ে ফেলে। শিয়াল, ভল্লুক, বাদর, এরা মৌচাক ভেঙে মধু খায়। তাহলে আমরা শেষ করছি আজকের পড়া। তার আগে আমরা একটু প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করবো বা জেনে নেওয়ার চেষ্টা করবো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, তার একটা সাধারণ ধারণা। যেমন বড় প্রশ্ন তো হতে পারে, বড় প্রশ্নটা আগে বলি, বড় প্রশ্ন হতে পারে যে মৌমাছির ক্ষেত্রে যে শ্রম বন্টন, এটাও আসতে পারে। মৌমাছির যে কলোনির যে প্রকারভেদ, এটাও আসতে পারে। আধুনিক যে চাষ পদ্ধতি আমরা পড়েছি, সেই আধুনিক চাষ পদ্ধতিও আসতে পারে। এক নম্বরের অনেকগুলো প্রশ্নই, যে কোনো প্রশ্নই আমরা যে আজকে যেটা পড়লাম সেটা এক নম্বরের প্রশ্ন হিসেবে অনেক এখান থেকে প্রশ্ন হতে পারে। আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রোগ সম্পর্কে, প্রত্যেকটা প্রাণী সম্পর্কে একটু করে আলোচনা করেছি, যারা নাকি মৌমাছির শত্রু, হ্যাঁ, তাদের ওখান থেকেই এক নম্বরের প্রশ্ন আসতে পারে, সেটাও আমরা বলেছি। তো এছাড়া প্রশ্ন হতে পারে মধু কাকে বলে, মধুর উপাদান কি, এটা 4 নম্বরের কোশ্চেন হতে পারে। আর এই রোগগুলো থেকে যে কোনোটা দুটো রোগের নাম বলে দিতে পারে, যেখান থেকে আমরা 4 নম্বরের কোশ্চেন হিসেবে পেয়ে যেতে পারি। যেমন নোসেমাটা খুব আসে, ব্রুট ফল রোগটাও আসে। হ্যাঁ, এই দুইটা রোগ খুবই আসে পরীক্ষায়। শত্রুটা সাধারণত আলাদাভাবে আসে না, কিন্তু যখন যদি একসাথে বলা হয় যে মৌমাছির রোগ ও শত্রু সম্পর্কে বর্ণনা করো, তখন কিন্তু এটা আসতে পারে। তাহলে এই হচ্ছে আলোচনা। আর এক নম্বরে আমরা আগে পড়েছি না যে নপশিয়াল ফ্লাইট কি, সোয়ার্মিং কি, এগুলো আসতে পারে। তারপরে রয়্যাল জেলি কি, তারপরে আরো আছে তোমার ওই যে মৌরুটিটা কি, আমরা জানি এগুলো আসতে পারে। তাহলে একটা শ্রমিক মৌমাছি প্রাথমিক জীবনে, এর আমরা জানি রয়্যাল জেলি কোনটা, যে শ্রমিক মৌমাছি যখন 2 থেকে 3 সপ্তাহ বয়স, এর মধ্যেই এদের যে মুখের যে উপাঙ্গগুলো রয়েছে, যার মানে এই মৌমাছির মুখ নিঃসৃত রসের সাহায্যেই সাধারণত এক ধরনের খাদ্য তৈরি হয়, সেটা রয়্যাল জেলি। এটা খাওয়ার জন্য, এটা নিঃসৃত করার জন্য তাকে বাইরে থেকে খাবার নিয়ে আসতে হয় না। কিন্তু মৌরুটির ক্ষেত্রে হয় কি, যে বাইরের থেকে খাবার, যে পরাগরেণু এগুলো আসে, তারপর এদের ভিতরে যে মধুগুলো থাকে, এইটার দিয়ে মিশ্রণ তৈরি করে। আমরা যেমন ভাবে আটা তৈরি করি না, আটাকে মিশাই না যে রুটি তৈরি করার জন্য, সে খামির করি, সেই খামির করে এক ধরনের রুটি তৈরি করে। এইটা মৌমাছিকে দেওয়া হয় কখন, যখন প্রাথমিক অবস্থায় দেওয়া হয় রয়্যাল জেলি, তারপরে দেওয়া হয় এই ধরনের খাবারগুলো, যাতে করে মৌমাছি দ্রুত বৃদ্ধি পায়। একটা মৌমাছি কতদিন বাঁচে আমরা পড়েছিলাম, যে রানী মৌমাছি কতদিন বাঁচে আমরা পড়েছি, 3 থেকে 6 বছর পর্যন্ত রানী মৌমাছি বাঁচে। আবার পুরুষ মৌমাছি তার চাইতে কম বাঁচে, 1 থেকে 3 বছর বা 2 থেকে 3 বছর, এর বেশি বাঁচে না। আবার একটা শ্রমিক মৌমাছি এত কাজ করে, এই কলোনির সম্পূর্ণ কাজ শ্রমিক মৌমাছি করে, আকৃতিতে ছোট, কাজে কিন্তু অনেক বেশি, কিন্তু এই মৌমাছি বাঁচে না বেশি দিন। এদের এখান থেকে একটা জিনিস আমাদের খুব শেখার আছে, যে যদি কলোনির ক্ষেত্রে কাউকে বা কোনো প্রাণীকে মনে করে যে এরা আমাদের শত্রু, তখন এরা করে কি, নিজের জীবন উৎসর্গ করে। কেমন করে? কিন্তু কলোনিকে রক্ষা করে কেমন করে, ওকে স্টিং করে, হুল ফুটায় দেয়। যখন হুল ফুটায় দেয়, ও জানে যে হুল ফুটালে আমি আর বাঁচবো না, কিন্তু জীবনকে উৎসর্গ করে এই হুল ফুটায় এবং নিজের কলোনিকে রক্ষা করার চেষ্টা করে। রানীকে দেখবা যে রানী যে দিক দিয়ে যাবে, ওদের যে গার্ড অফ অনার আমরা বলি, আমাদের মন্ত্রী যায়, এরা যখন মুভ করে তখন গার্ড অফ, ওর সাথে সাথে গাড়ি যায়, অনেকগুলো গাড়ি, তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য। রানী যখন মুভ করে, ওই মুভমেন্টের সময় তার চারধারে কিছু শ্রমিক মৌমাছি থাকে। রানীকে হাত দিতে গেলেই শ্রমিক মৌমাছি ধ্বংস করবে, আমরা জানি এটা। এমনি শ্রমিক মৌমাছি হাত দিলে কিছু করে না, কিন্তু রানীকে টাচ করতে গেলেই চেষ্টা করে, ওরা বুঝতে পারলেই সাথে সাথে দংশন করে আর কি। তো এই হচ্ছে মৌমাছি থেকে আমাদের শিক্ষণীয় কিছু বিষয় এখানে আমরা পেয়ে থাকি, যে শ্রম বন্টন। মৌমাছির কিছু নৃত্য আছে, যে নৃত্যের মাধ্যমে মৌমাছি যে খাবার কত দূরে আছে, কি অবস্থায় আছে, সেই নৃত্যের মাধ্যমে প্রদর্শন করে। এরা নৃত্য প্রদর্শন করে বোঝাই দেয় যে খাবার কাছে আছে না দূরে আছে, কোন দিকে আছে, উত্তরে আছে না দক্ষিণে আছে না পশ্চিমে আছে। এটা পরীক্ষায় খুব একটা আসে না, তার জন্য আমরা সাধারণত আজকে এটা আলোচনায় নিয়ে আসলাম না।
আর একটা পরীক্ষার প্রশ্ন হিসেবে এটা চলে এসছে, যেটা আমরা আজকে পড়িনি বা গতদিনই পড়িনি, এটা পরীক্ষায় চলে এসছে জন্য। তো তোমরা জানো, যারা পরীক্ষার্থী তোমরা জানো